অভ্যুত্থানের ডাক দিছে। বিএনপি জামাত বিবৃতি দিয়ে এই লড়াইয়ে সর্বাত্মকভাবে ঝাঁপায় পড়ার আহ্বান জানাইছে। প্রফেসর ইউনূস জাতিসংঘ আর আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানাইছে। এত মানুষের রক্তের দাগ শেখ হাসিনার হাতে। ঢাকা শহরে এখনো কারফিউ পুরোপুরি উঠে যায়নি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, কোটা বিরোধী আন্দোলনকে দমন করতে সরকার বাংলাদেশকে ব্ল্যাক ওয়ার্ল্ডে রেখেছিলেন গত কয়েকদিন। এই ব্ল্যাক ওয়ার্ল্ডের কারণে সরকার এখন নানাভাবে ফেসে যাচ্ছে, তার পতনের ধ্বনিও কিন্তু বেজে গেছে। এই আন্দোলনের কারণে সরকারের দফারফা শুরু হয়ে গেছে। আসুন পিনাকি ভট্টাচার্য স্যারের কাছ থেকে আমরা জানবো আজকের সেই বিশেষ তথ্য যে বাংলাদেশ যখন ব্ল্যাক ওয়ার্ল্ডে ছিল এই স্বৈরাচার সরকার কত কি করেছে এই অন্ধকার জগতের সময়ে। বিস্তারিত থাকছে তার রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। কোটা আন্দোলনের নেতাদের ধরে ধরে পিটায় তাদের দিয়ে আন্দোলন বন্ধ করার ঘোষণা দেওয়াইতেছে, কাম হইতেছে না। কারণ এইটা আর কোটার আন্দোলন নাই। সারা দুনিয়ায় যেখানে বাংলাদেশিরা আছে সেইখানে একাধিক প্রতিবাদ সমাবেশ হইতেছে, হাজার হাজার মানুষ সেখানে সমবেত হইতেছে। আর হ্যাঁ, আওয়ামী বাকশালীদের কোথাও কোথাও উত্তম মধ্যম দেওয়া হইতেছে। অবশ্য মধ্যপ্রাচ্যের অনেক দেশে আমাদের প্রবাসীরা নিষেধাজ্ঞা সত্ত্বেও বিক্ষোভ করে গ্রেপ্তার হয়েছে, তাও বিক্ষোভ করছে। এইটা সাহেব একের পর এক দেখান তো কতগুলো জায়গা। আমার এখানে অনেকগুলো জায়গার ভিডিও আসছে, আমি সবাই তো দেখাইতে পারবো না, মাফ করবেন, অনেক সময় লাগবে। কিন্তু প্রত্যেকটা জায়গায় যেখানে অল্প কিছু বাংলাদেশি আছে সেইখানেও এই বিক্ষোভ সমাবেশ হয়েছে। আমার ধারণা যে পৃথিবীর অধিকাংশ দেখে 90% দেশে সম্ভবত এটা হয়েছে। আন্তর্জাতিক মিডিয়া ব্যাপকভাবে আন্দোলনের খবর আসতেছে, এমনকি টিভি নিউজে আসতেছে, আন্তর্জাতিক মিডিয়ায়। La polizia spara sui manifestanti, militari per strada, carcasse di autobus dati alle fiamme, l'assalto al carcere, dopo quello la TV pubblica. Che cosa succede in Bangladesh? এইটা যে আর কোটা নিয়ে আন্দোলন হিসাবে নাই সেটা আন্তর্জাতিক মিডিয়াতে আসতেছে। গতকাল ফ্রান্সের বিখ্যাত শীর্ষস্থানীয় ফরাসি দৈনিক ওয়েস্ট ফ্রান্স, ওইখানে আমার একটা সাক্ষাৎকার নিছে। সেইখানে সাক্ষাৎকারটা অডিও হিসাবেও আছে, এটা ফ্রেঞ্চ ভাষায়। তারপরে একটু শোনাইতে পারেন এইটা সাহেব। প্রতিবেদনতে শিরোনাম করছে খুব চমৎকার। তারা বলছে যে বাংলাদেশের চলমান ছাত্র আন্দোলন মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের ভয়ঙ্কর দমন পীড়নের বিরুদ্ধে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। আল জাজিরার বিশেষ প্রোগ্রাম হয়েছে, সেখানে বলছে কোটার পরিমাণ কমায় না দেওয়া আদালতের রায় আন্দোলনে কোনো ছাপ ফেলে নাই। After weeks of widespread unrest in Bangladesh, the Supreme Court has changed a controversial quota system for government jobs. It's significantly reduced the share of public sector positions reserved for war veterans' family members. But despite the ruling, the protests appear to be far from over. So in this case, I don't think that the people and the protesters in general will be trusting the court's ruling, and that will bring the protests to an end. টিআরটি একটা দারুণ প্রোগ্রাম করছে আমাদের মাহমুদ ভাই, ওখানে দারুণ বলছেন, শুনেন অল্প কিছু আমি একটু দেখাই। The quota protest, we have seen that this government, the current government of Bangladesh, they have committed a genocide against the young people of the country. I mean, they have killed about more than 300 people during the last 5 days. This is unthinkable. This has never happened in the history of Bangladesh, even during the Pakistan period. খুনি হাসিনার সরকারি আর দলীয় গুন্ডা বাহিনীর চরম আক্রমণের মুখেও গণযুদ্ধ তীব্র গতিতে ছড়ায় পড়ছে সারা দেশে। সমাজের সকল স্তরের সকল বয়সের মানুষ স্বতঃস্ফূর্তভাবে কোনো কেন্দ্রীয় নেতৃত্ব ছাড়াই নিজ নিজ এলাকায় ঝাঁপায় পড়ছে। খুনি হাসিনার পতন এখন এই লড়াইয়ের প্রধান লক্ষ্য। বাংলাদেশে যা হইতেছে তা গাজার সমতুল্য, আর হাসিনার বাহিনী ইসরায়েলের সেনা যা করতেছে গাজাবাসীর সাথে তার তুল্য। সে বাসায় বাসায় ঢুইকা গুলি করতেছে। দেখেন মা, এগুলা খুবই গায়ে লাগে। বাসায় মারবে কেন? আমি আজকে একটা খবর পাইলাম দুইটা সূত্র থেকে, কনফার্ম করা যায়নি, একই খবর দুইটা সূত্র থেকে, যে যাত্রাবাড়িতে নাকি হেলিকপ্টার থেকে গুলি করে মারছে 33 জনকে। সেনাবাহিনীর কিছু অতি উৎসাহী কর্মকর্তাকে মিডিয়াতে কথা বলতে দেখা গেছে। আজকে একজন ব্রিগেডিয়ার দেখাইতেছে হাসিনার কুত্তা, সে আন্দোলনকারীদেরকে সন্ত্রাসী বলতেছে, ব্রিগেডিয়ার জাকারিয়া নাম। অবগত আছেন যে গতকাল থেকে আমরা অপারেশন শুরু করেছি
আমরা সন্ত্রাসীদের ঘাঁটি চিহ্নিত করেছি এবং যে সকল বাড়িওয়ালা এখানে তাদেরকে প্রশ্রয় দিয়েছে তাদেরকে আমরা আইডেন্টিফাই করেছি। হাতিরঝিল কমলাপুর এরিয়াতে ওইখানে অপারেশন চালাইতেছে, সেনাবাহিনীর পোশাক পইরা করতেছে, দেখায় রাখলাম, রেকর্ড রাখলাম, এটা ধরা হবে। আল জাজিরা একটা ভিডিও ফুটেজে দেখা যাইতেছে 13 বেঙ্গল রেজিমেন্টে বিজিবিতে নিযুক্ত সামরিক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদওয়ানুল ইসলাম বিক্ষোভকারীদের উপর সরাসরি গুলি করতেছে সাবমেশিন গান দিয়া। একাধিক শান্তি মিশনে গেছে। আমরা ইউনাইটেড নেশনসকে বলবো, এই শান্তি মিশনে এই খুনিকে কিভাবে আপনারা নেন? ফ্যাসিবাদী হাসিনা ক্ষমতা থেকে উৎখাত হইলে তাকে গণহত্যা করার জন্য বিচারের মুখোমুখি করা হবে। এই যে দেখেন মেজর জেনারেল আমিনুল হক, মহাপরিচালক আনসার, কি কয় আগে শোনেন, তারপরে পরিচয় দিতেছি। আজকে আপনারা দেখেছেন এখানে সামান্য একটু বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছিল, চেষ্টা করেছিল, বাট আমরা তৎপর আছি। তাদের এই আন্দোলনটাকে পুঁজি করে আপনারা বাই দিস টাইম জেনেছেন, আমাদের কাছেও তথ্য আছে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা আমাদেরকে যে তথ্য দিয়েছে, এর সাথে বিএনপি এবং জামাতের সন্ত্রাসী গ্রুপ সরাসরি জড়িত। শুনছেন তো, এর বড় ভাই ছাত্রলীগের নেতা ছিল জাহাঙ্গীরনগরে, AKM শামীমুল হক শামীম, শরীয়তপুর 2 আসনের সংসদ সদস্য এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তার বোন শামীমারা কাকলি একটা প্রাইভেট ব্যাংকে কাজ করে, কোন ব্যাংকে কাজ করে এটা জানাইবেন আমারে। তার ছোট ভাই আশরাফুল হক ডাক্তার, কিন্তু আশরাফুল হক সিয়াম জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের কার্ডিয়াক বিভাগের সহযোগী অধ্যাপক এবং কার্ডিয়াক সোসাইটির সাধারণ সম্পাদক। ওর চেম্বার কোথায় সেটাও জানাইবেন। আবার দেখেন আরেক কুত্তা, র্যাবের কুত্তা, বলে যে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করছে না। কত বড় মিথ্যাবাদী শুনেন আগে। আমরা কোনো মানুষের প্রাণহানি চাই না, এটা হচ্ছে আমাদের মূল কথা। আমরা যদি প্রাণহানি করি তাহলে এটা ক্লিয়ার করতে আমাদের ম্যাক্সিমাম 10 মিনিট লাগবে। তারা একটা আন্দোলন করতেই পারে, তারা আন্দোলন, গণতান্ত্রিক দেশে তারা আন্দোলন করবে, কিন্তু আমরা চাচ্ছি যে তাদের জন্য জানমালের কোনো ক্ষতি না হয়। সেজন্য আমরা নন লিথেল উইপেন ব্যবহার করে বারবার তাদেরকে ডিসপাস করার চেষ্টা করছি। কোনো সাধারণ শিক্ষার্থী নাই এখানে, সমস্ত সরকার বিরোধী লোকজন এখানে এসছে। দর্শক, স্ক্রিনে আমরা পিনাকি ভট্টাচার্য স্যারের কাছ থেকে বিষয়ে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। এই ব্ল্যাক ওয়ার্ল্ডের মধ্যে সরকার আরো কত জঘন্যভাবে মনুষ্যত্ব ও শিক্ষার্থীদের উপরে নির্মম হামলা, গ্রেফতার সহ কি কি চালিয়েছে, আসুন বিস্তারিত জানবো এই রিপোর্টে। এত মানুষের রক্তের দাগ শেখ হাসিনার হাতে। ঢাকা শহরে এখনও কারফিউ পুরোপুরি উঠে যায়নি, ইন্টারনেট সচল হয়নি। এর মধ্যে আস্তে আস্তে বেরিয়ে আসতে শুরু করেছে হত্যাযজ্ঞের নৃশংসতার সব চিত্র। আপনারা নিশ্চয়ই অনেকেই প্রশ্ন করছেন যে এত মানুষের মৃত্যুর শোক আপনারা সইবেন কিভাবে? এত মানুষকে কেন হত্যা করল শেখ হাসিনা? সহজ উত্তর বলি, এত মানুষকে হত্যা করেছেন শেখ হাসিনা, এটি আপনার মেনে নিতে কষ্ট হচ্ছে। আজকে আমরা আলোচনা করছি শহীদ ভাইদের নিয়ে, যারা হত্যাযজ্ঞের শিকার হয়েছে তাদের নিয়ে। আজকে শেখ হাসিনা যদি এই 200 জন মানুষকে অফিসিয়ালি, এখন 200 ছুঁই, হয়তো এটা 400-500-তে যে পৌঁছাবে যখন সকল সংবাদ আমরা পাব, যদি এই হত্যাযজ্ঞ না চালাতো শেখ হাসিনা, তাহলে আজকে হয়তো আপনারা পাড়ায় মহল্লায় মিষ্টি বিতরণ করতেন, কিংবা আমরা শেখ হাসিনার অতীত কর্মকাণ্ড নিয়ে, তার ভালো এবং মন্দ দিকগুলো নিয়ে আলোচনা করতাম। তখন আর এই দৃশ্য মৃত্যুর সংখ্যা নিয়ে আমাদের ভিতরে হাহুতাশ থাকতো না। একটু কঠোর শোনাচ্ছে বিষয়টা, তাই তো? হ্যাঁ, রাজনীতি কঠিন, রাষ্ট্র পরিচালনা অনেক কঠিন। আমি আপনাদেরকে শক দেওয়ার জন্য বলছি যে মনে মনে প্রস্তুত থাকুন। মৃত্যুর যে মিছিল, হত্যাযজ্ঞের যে মিছিল, সেটা এখনও শেষ হয়নি। এখনও শেষ হয়নি কেন সেটা আমি বলছি, তবে তার আগ দিয়ে যারা হাহুতাশ করছেন ফেসবুকে মৃত্যুর ছবি দেখে, ভাই বোনের ছবি দেখে, শহীদদের ছবি দেখে যারা আটকে উঠছেন, তাদের জন্য দুটি কথা বলি, তারপরে আমি বলবো যে কেন আর লাশ পড়বে, আমার কেন মনে হচ্ছে সেটি নিয়ে বলবো, এবং এর পরিণতি কি সেটা আমি সারমর্ম টানার চেষ্টা করব। দেখুন, নূর হোসেনের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। স্বৈরাচারী এরশাদের কথা আমরা জানি, অনেকেই বলেন তার নাম ছিল বিশ্ব বেহায়া। শেখ হাসিনার তুলনায় অনেকেই বলেন তিনি একটা উপজেলা পর্যায়ের বেহায়া হয়তো হবেন, কিন্তু বাস্তবতা হলো নূর হোসেন এবং এরশাদের পতন আমরা সবসময় এক করে দেখি। আসলে কি নূর হোসেনের মৃত্যুর পর এরশাদের পতন হয়েছিল? নূর হোসেনের মৃত্যু হয়েছিল 1987 সালের 10 নভেম্বর।
নূর হোসেন আদতে আওয়ামী লীগের একজন কর্মী ছিল। আওয়ামী লীগ একটি মিছিল নিয়ে বের হয় এবং শেখ হাসিনার গাড়িবহরে হামলা হয়। একটা পর্যায়ে নূর হোসেন, তার বুকে পিঠে লেখা ছিল স্বৈরতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। সেই নূর হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যায়। নূর হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার প্রেক্ষিতে এরশাদ বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনের নতুন গতি পায়। কিন্তু এরশাদের পতন হয় কত সালে? 1990 সালে, অর্থাৎ নূর হোসেন মারা যাওয়ারও প্রায় 3 বছর পরে। কিন্তু এর আগে যেটা হয়েছিল, নূর হোসেন মৃত্যুর 1 মাস পরে এরশাদ তার 86 যে নির্বাচনে আওয়ামী লীগ যে ক্ষমতায় গেল, এরশাদের সাথে নির্বাচনে গেল, জাতীয় বেঈমান হিসেবে স্বীকৃতি পেল। সেই নির্বাচনের 2 বছরের মাথায় 88-তে আরও একটি নির্বাচন দেন। সেই নির্বাচনে বিএনপি, আওয়ামী লীগ আর কেউ অংশগ্রহণ করেনি, বরঞ্চ তারা রাজপথে থেকে এরশাদ বিরোধী আন্দোলন চালিয়ে যেতে থাকে। 2 বছর টানা আন্দোলন চালানোর পরে একটা পর্যায়ে যে 90 সালে সামরিক বাহিনী যখন বলল যে আমরা আর এই ক্ষমতাকে, আপনার ক্ষমতাকে বৈধতা দিয়ে যেতে পারছি না, আমাদের উপর আক্রমণ হচ্ছে, তখন এরশাদ পদত্যাগের সিদ্ধান্ত নিলেন। তো আমি কি বললাম যে নূর হোসেনের মৃত্যুর 3 বছর পরে স্বৈরতন্ত্রের পতন হয়। আজকে আবু সাঈদের মৃত্যুর পরে, অব্যাহত পরে, আমরা ভেবেছিলাম যে ওই দিন 5 জন মানুষ মারা গিয়েছে, এটি একটি বড় শক শেখ হাসিনার জন্য, এটি তিনি নিতে পারবেন না। তারপরের দিন 35 জন, তারপরের দিন 65 জন, তারপরের দিন 25 জন, তারপরের দিন 15 জন, 18 জন করতে করতে আজকে 200 ছুঁই। শহীদ আবু সাঈদের মৃত্যুর পর কিংবা এই এতগুলো ছাত্রের মৃত্যুর পর আপনারা ভাবছেন যে শেখ হাসিনা হয়তো থেমে যাবেন কিংবা তার বিবেক বলবে যে না ঠিক আছে আমি আর পারলাম না। না, শেখ হাসিনা জানেন ক্ষমতা যেদিন থেকে তার নাই, তার পরদিন থেকে তিনিও এই পৃথিবীতে নাই, অথবা থাকলেও সে এক দুর্বিষহ জীবন। এই যে 200 ছাত্রের প্রাণ। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।